বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের পড়ার টপিকস হচ্ছে অ্যাসিড বেস অ্যান্ড পিএইচ এর বাফার সলিউশন। তো আমরা আসলে অধ্যায়টা পড়ার আগে আমরা অ্যাসিড কি, বেস কি, পিএইচ বাফার সলিউশন কি, আমরা এই সম্পর্কে অনেক বিষয় আগে জেনে নেব। যে অধ্যায়টা পড়ার আগে অধ্যায় সম্পর্কে আমাদের একটু হালকা ধারণা রেখে দিতে হবে, তাহলে কি হবে, আমাদের অধ্যায়টা পড়তে হবে ইজি হবে। আচ্ছা, আমরা এখন একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাসিড কি। অ্যাসিড হচ্ছে সেই সমস্ত জিনিস যেগুলো পিএইচ ডোনেট করতে পারে, আর বেস কি, যারা ওয়েভ ডোনেট করতে পারে। আচ্ছা, তো এখানে পিএইচ জিনিসটা কি, পিএইচ হচ্ছে অ্যাসিড এবং বেস মেজারমেন্ট করার একটা স্কেল। এটাতে আমাদের কোনো একটা কম্পাউন্ডের অ্যাসিডিটি কতটুকু বা বেসিক কতটুকু আমরা সেটা মেজারমেন্ট করতে পারবো। আর বাফার সলিউশনটা কি, বাফার সলিউশন হচ্ছে ওয়ান টাইপ অফ সলিউশন, যেটা হচ্ছে তার মানে এমন একটা সলিউশন যার মধ্যে আমি যদি অল্প পরিমাণ অ্যাসিড বা বেস অ্যাড করি, তাতে আমার এই সলিউশনে কোনো ধরনের পিএইচ চেঞ্জ হবে না। পিএইচ চেঞ্জ হলে খুবই সামান্য পরিমাণ হবে। মানে এই বাফার সলিউশনের একটা অন্যতম বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে এরা পিএইচ রেজিস্ট করতে পারে, পিএইচ কমা বা বাড়াতে রেজিস্ট মানে বাধা দিতে পারে। ঠিক আছে, এই সম্পর্কে আমরা পড়বো। তো স্লাইডে যদি যাই, তাহলে আমরা এখানে দেখতেছি সিওলো। ঠিক আছে, সিওলো দ্যাট মিনস কোর্স লার্নিং আউটকাম। এটা দিয়ে আসলে কি বোঝানো, এটা দিয়ে আসলে বোঝাচ্ছে যে আমরা এই অধ্যায়টা পড়ার পরে কি আউটকামস পাবো, সেই সম্পর্কে আমাদের আগে থেকে জানতে হবে সিওলো সম্পর্কে। এখন সিওলোকে আমরা এই অধ্যায়টা যেহেতু আছে অনেক একটা পার্ট আছে, আমাদের কিছু কিছু জিনিস আছে মুখস্থ করতে হয়, কিছু জিনিস বুঝতে হবে, কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আছে, কিছু জিনিস ড্র করতে হবে। তো এই টোটাল জিনিসটা আমরা আগে জেনে নেবো যে অ্যাকচুয়ালি আসলে সিওলো জিনিসটা কি। যেমন এখানে সিওলো ওয়ান যেমন হচ্ছে রিমেম্বার, যেটা রিমেম্বার হচ্ছে মানে কোনো কিছু মনে রাখা। এখন আমি যদি এই অধ্যায়টা পড়ার শেষে কি করতে হবে, অ্যাসিড কি, বেস কি, পিএইচ, বাফার সলিউশন, এগুলো ডেফিনেশন গুলো মুখস্থ করতে পারবো। তারপর আমি টল এক্সাম্পল, কিছু এক্সাম্পল মনে রাখতে পারবো, অ্যাসিড বেস, উইক অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। তারপর কি আছে, আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ডের পার্ট হচ্ছে কি, এই যে বিভিন্ন অ্যাসিড বেস, বাফার সলিউশন আছে, বিভিন্ন প্রপার্টিস আছে, এই প্রপার্টিস গুলো আমরা বুঝে ফেলতে পারবো। ঠিক আছে, বা বিভিন্ন পিএইচ স্কেলে ইন্টারপ্রেট করে কোথায় কোনটা কি বোঝায়, সবগুলো আমরা বুঝতে পারবো। অ্যাপ্লাই তো যে 3 নম্বর পার্টটা সিওলোতে, এই অ্যাপ্লাই পার্টটাতে আসলে বোঝানো হচ্ছে যে আমাদের এখানে উম মানে অ্যাপ্লাই পার্টটাতে আসলে আমরা ধরতে পারবো যে ক্যালকুলেট দ্য পিএইচ অ্যান্ড পিওএস ভ্যালু, মানে এখানে বোঝাচ্ছে যে অনেক ধরনের পিএইচ বা পিওএস এর যে অঙ্ক আছে সেগুলো আমরা ক্যালকুলেশন করতে পারবো অ্যাপ্লাই পার্টে। অ্যানালাইজ পার্টটা হচ্ছে একটা স্ট্রং অ্যাসিড, একটা উইক অ্যাসিড বা উইক বেস, এই যে টাইপের জিনিসগুলো আছে, এইগুলো আমরা ডিফারেন্সিয়েট করতে হবে একটার সাথে আর একটা, অ্যানালাইজ করে বের করতে হবে কেন একটা উইক হলো, কেন স্ট্রং হলো, এই জিনিসগুলো। আর ইভ্যালুয়েট যে পার্ট হবে, সেটা বললাম, এখানে আসলে বাফার সলিউশন ইজ মেইনটেইন স্টেবল পিএইচ, মানে বাফার সলিউশন কিভাবে পিএইচ কে মেইনটেইন করতেছে এই সম্পর্কে আমরা ইভ্যালুয়েট করতে পারবো, মানে অ্যাকচুয়ালি যে মেকানিজমটা আছে বাফার সলিউশন, সেটা সম্পর্কে আমরা বিশাল একটা ধারণা পেয়ে যাবো ইয়াদের পড়ার পরে আর কি আসলাম। ক্রিয়েট ক্রিয়েট কি, এখানে কোনো কিছু আমরা নতুন তৈরি করতে পারছি অবশ্যই, কারণ আমরা এখান থেকে কিছু অঙ্ক করা শিখবো, যে ফর্মুলা গুলো দিয়ে আমি ক্যালকুলেশন করে অ্যাসিড বেজের বিভিন্ন কনসেন্ট্রেশন এবং পিএইচ এর বিভিন্ন সলিউশন বানাতে পারবো, ল্যাবরেটরি হয়ে যাবে। তো আমার মনে হয় যে আমরা 6টা পার্টকেই টাচ করে দেয় এই অধ্যায়টা। ঠিক আছে, তো আমরা এই বিভিন্ন অধ্যায়ে বিভিন্ন টাইপের সিএলও থাকে, কোথাও কোনো কোনো অধ্যায়ে 6টা সিএলও আছে, কোনো অধ্যায়ে 4টা 5টা, তো আমাদের এই অধ্যায়টা পুরো 6টা সিএলওতেই যাচ্ছে আর কি। তো আমরা নেক্সট পার্ট যদি শুরু করতে চাই, তাহলে আপনাকে বলে নিই যে এই অধ্যায়টা পড়ার পরে আমরা স্লাইড দেখে কিছু পড়বো, ঠিক আছে, স্যার বুঝে নেবো, বাট আমাদের মেইন পড়াটা থাকবে বই থেকে। আমরা বইয়ের প্রচুর এক্সাম্পল আছে, বইয়ে প্রচুর নতুন নতুন কথা লেখা আছে, বই পড়লে আসলে অনেক কিছু শেখা যায়। যেমন এসেনশিয়াল অফ ফিজিক্যাল কেমিস্ট্রি, অরুণধর অ্যান্ড বিএস করের বইটা, এটা খুবই ইন্টারেস্টিং একটা বই, ইন্ডিয়ান রাইটারের বই। তো আমার মনে হয় যে এই বইটা পড়লে যে কোনো স্টুডেন্ট ইজি ভাবে এই ফিজিক্যাল কেমিস্ট্রি যে টার্ম গুলো আছে ইজি বুঝে ফেলবে। এই অধ্যায়ের একটা অধ্যায় আছে অ্যাসিড বেস, এই অধ্যায়টা আমরা খুঁজে বের করে পড়বো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, অ্যাসিড বেস নিয়ে এবার মেইন কথাতে আসি। আমরা আসলে এখানে আমরা কিছু পিকচার দেখতে পাচ্ছি। যেমন পিকচারটা হচ্ছে অরেঞ্জ বা লেমনের থেকে হাইড্রোজেন আয়নের একটা পিকচার দেখতে পাচ্ছি। আর এখানে যে নেই লিথিয়াম একটা ফর্মেট আছে, এখান থেকে আসলে কি হচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের ওএইচ আসছে। তার মানে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ বেজের একটা প্রকার। আর এটা হচ্ছে অরেঞ্জ হচ্ছে অ্যাসিডের ভান্ডার যেটাকে বলা যায়, আমাদের কি আছে, এইচ প্লাস আয়ন আছে।
আর এখানে যে চারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাসিড বেজের কালারিং চার্ট। তো এই চার্ট গুলো আমাদের ইউজ করতে হবে নেক্সট টাইম। তো এখানে একটা দিয়েছে কালার কি, মানে বিভিন্ন পিএইচ এর সলিউশনের কিন্তু বিভিন্ন কালার হয়, এই জন্য এখানে কালার গুলো ইন্ডিকেট করা হয়। কিছু লাল কালার, কিছু ইয়েলো, কিছু গ্রিন কালার আছে, ব্লু কালার আছে। তো আমরা এই সলিউশনটা চিন্তা করতেছি, সলিউশনটার মধ্যে আমরা একটা নীল নিউক্লিয়াস পেপার যদি ঢোকাই, নীল নিউক্লিয়াস পেপার কি হয়ে যাবে, রেড হয়ে যাবে। রেড মিনস এখানে অ্যাসিড আছে, কারণ আমরা এই পেপারটাকে বের করে যখন এই কালারের সাথে মিলাবো, দেখবো এই পার্টটুকু সলিউশনের মধ্যে কিন্তু ডুবেছিল, সেটার কালার 1 থেকে 4-এর মধ্যে। তার মানে এই পার্টটুকু পিএইচ 1 থেকে 7-এর মধ্যে অ্যাসিড, এই সলিউশনটা অ্যাসিডিক। এখন বেগের ক্ষেত্রে যদি আসি, তাহলে বেগের মধ্যে যদি আমরা সলিউশন ঢোকাই, এই কালারটা ব্লু হয়ে গেছিল। দেখা যাচ্ছে যে এখানে এই 7-এর পরে থেকে 8, 9, 10, 11, 12, 14 পর্যন্ত এই পার্টটাও কিন্তু ব্লু কালার। দ্যাট মিনস এই সলিউশনের মধ্যে কি আছে, অ্যাসিড টাইপের সলিউশন গুলো আছে। এখানে যে দুটো রিয়াকশন দেখা যাচ্ছে যে HCl এবং সোডিয়াম আয়ন আছে, HCl যদি আমরা পানির মধ্যে ডিজলভ করি, তাহলে কেমন দেখা যায়, HCl পানিতে ডিজলভ করলে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরিন আয়ন এখানে দেখা যাচ্ছে। আহ দুটা আয়ন দেওয়া আছে এখানে, হাইড্রোজেন আয়ন কিন্তু নাই। হাইড্রোজেন আয়ন কি পেয়েছে, পানির ওয়াটারের সাথে হাইড্রোজেন আয়ন রিঅ্যাক্ট হয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি হয়েছে। এই হাইড্রোজেন আয়নও যেমন হচ্ছে ইয়ে দেয়, অ্যাসিডিটি শো করে, হাইড্রোনিয়াম আয়নও অ্যাসিডিটি শো করে। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি পানির মধ্যে ডিজলভ করা হয়, তখন সোডিয়াম প্লাস এবং ওএইচ মাইনাস আয়ন তৈরি হচ্ছে। তো এই এটা যে পেস, এটা মেইন ভূমিকা রাখতেছে সোডিয়াম প্লাস না ওএইচ মাইনাস। মাস্ট বি ওএইচ মাইনাস, এখানে বেস হচ্ছে বেজের ভূমিকা পালন করতেছে। এখানে এই চিত্রগুলা ভিজুয়ালাইজেশন করা হয়েছে ভালোভাবে বোঝার জন্য। আচ্ছা, এখানে যেটা দেখতেছি যে অ্যাসিড, অ্যাসিডের ডেফিনেশন সহজ করে লেখা আছে, an acid is a substance that release proton বা হাইড্রোজেন আয়ন in aqueous solution. aqueous means water, ওয়াটারের মধ্যে যখন কোনো অ্যাসিড হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে বা রিলিজ করবে, তখনই সেটাকে আমরা অ্যাসিড বলবো। যেমন সুন্দর একটা এক্সাম্পল বলা আছে যে when hydrochloric acid is dissolved in water, the compounds separate into chloride ion and hydrogen ion. মানে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন ডিজলভ হয়, তার মানে ক্লোরিন এবং হাইড্রোজেন আয়ন তৈরি হয়। তো এটা আমরা তো বুঝে ফেলছি যে হাইড্রোজেন আয়ন তৈরি হওয়া মানে অ্যাসিড। তো এখানে আমার ডিফিনেশন দুইটা আছে, যেটা খুশি করবো, সমস্যা দুটো ডিফিনেশন ইউজি করে লেখা আছে। তো আরেকটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট জানার জন্য, বোঝার জন্য, মনে রাখার জন্য, সেটা অ্যাসিড পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে ম্যান মেড অ্যাসিড, একটা হচ্ছে ন্যাচারাল অ্যাসিড। ম্যান মেড অ্যাসিড কোনগুলো, যেগুলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, এগুলো ল্যাবে তৈরি করা হচ্ছে। আর ন্যাচারালি আমরা কোনগুলো পাচ্ছি, আমরা কমলার জুস খাচ্ছি, আপেলের জুস খাচ্ছি, বাট যে টাইপের জুস বা ফল খায় না কেন, যেমন টাটকা অ্যাসিড, এগুলো খাইলে কি হবে, এগুলোর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে। আচ্ছা, আর কিছু আছে ল্যাকটিক অ্যাসিড, যেমন দুধ, দই, এগুলোর মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকে। তো আমরা এগুলো ন্যাচারালি পাচ্ছি। ন্যাচারালি যে অ্যাসিড গুলো পাই, সেগুলো জেনারেলি হয় উইক অ্যাসিড, এটার ক্ষমতা একটু কম। আর এটা কি হচ্ছে, যেগুলো ল্যাবে তৈরি হয় সেটা অনেক স্ট্রং অ্যাসিড। ঠিক আছে, আমরা এখন এই পরবর্তী স্ট্রং অ্যাসিড আর উইক অ্যাসিড নিয়ে পড়বো। অ্যাসিড অবশ্য দুই প্রকার, একটা হচ্ছে স্ট্রং অ্যাসিড আর একটা হচ্ছে উইক অ্যাসিড। সব থেকে ইজি মনে রাখার বিষয় হচ্ছে, স্ট্রং অ্যাসিড ইজ কমপ্লিটলি আয়নাইজড ইন ওয়াটার। মানে 100টা HCl যদি আমি দিই পানির মধ্যে ডিজলভ করার চেষ্টা করি, 100টা HCl H প্লাস আয়ন তৈরি করে। মানে কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, কমপ্লিট আয়ন তৈরি করতেছে। ঠিক আছে, বা সালফিউরিক অ্যাসিড নিলে কমপ্লিটলি আয়ন তৈরি করতেছে। এটি হচ্ছে স্ট্রং অ্যাসিড। স্ট্রং অ্যাসিডের একটা পিএইচ ভ্যালু আছে, সেটা হচ্ছে 1 থেকে 3-এর মধ্যে। ঠিক আছে, উইক অ্যাসিডের কথা যদি চিন্তা করি, এটা কি হচ্ছে পার্শিয়ালি আয়নাইজড ইন ওয়াটার, মানে এটা অল্প পরিমাণে আয়নাইজড। উইক অ্যাসিড কোনগুলো, অ্যাসিডিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এগুলো। অ্যাসিডিক অ্যাসিড কি হচ্ছে, আমি 100টা যদি অ্যাসিডিক অ্যাসিড নিই, সেখানে পানির মধ্যে ডিজলভ করলে দেখা যাচ্ছে আমার 5 থেকে 7টা H প্লাস আয়ন তৈরি হচ্ছে, আর বাকি অ্যাসিডিক অ্যাসিডটা ওইভাবেই থেকে যাচ্ছে। তো এইভাবে যদি থেকে যায়, সেই অ্যাসিডটা আমার অ্যাসিডিটি শো করে না, কারণ H প্লাস তৈরি করলে আমার তখন অ্যাসিডিটি শো করে। দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে 100% বিয়োজিত বা 100% আয়োনাইজড হয় না। যদি 5 থেকে 7% আয়োনাইজড হয়, দ্যাটস মিন acetic acid is partially ionized in water. That's why this acetic acid is weak acid. আমরা weak acid এর ডেফিনেশনটা বুঝতে পারলাম যে কি বোঝাচ্ছে। আর weak acid এর pH ভ্যালু আছে, এটা তো strong acid এর ছিল, আর 4 থেকে 7 পর্যন্ত কি weak acid। আচ্ছা, এটা একটা মজার চিত্র দেখতে পাচ্ছি আমরা, যে চিত্রটাকে সম্পর্কে আসলে কি বোঝাচ্ছে অ্যাসিড। আমরা সাধারণত এমন কেসটা কখন হয়, আমরা যখন হচ্ছে কোনো অ্যাসিডিক জিনিসপত্র খাচ্ছি, একটু লেবু খাই, লেবু তো আমাদের মুখে দিলে কি হয়ে চোখ তো কেমন হয়ে যায় না? তো লেবুর স্বাদটা কেমন আসে, টক।
আমরা কোনো কিছুর সাথে কম্পারিজন করলে দেখতে পাবো যে অ্যাসিড একদম পুরো টক সাবজেক্ট একটা জিনিস। ঠিক আছে, তো এই জিনিস সম্পর্কে আমরা কিছু প্রপার্টিস করবো এখন, অ্যাসিডের প্রপার্টিস সম্পর্কে। যে প্রপার্টিস অফ অ্যাসিড, অ্যাসিড হ্যাভ এ শর্ট টেস্ট, এগুলো একটু অনেক টক যুক্ত। ওটা কি করতেছে, ব্লু লিটমাস পেপার এটা রেড করে ফেলতেছে। এটা একটা কমন টেস্ট অ্যাসিডের। অ্যাসিড প্রডিউস হাইড্রোজেন আয়ন ডিজলভ ইন ওয়াটার তৈরি করতেছে। অ্যাসিড কি করে, আবার লবণের ক্ষারের সাথে বিক্রিয়া করলে সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়। এটা আমাদের মুখের রাস্তাতে একদম লিভিং অ্যাসিড ডেরিভেশন গুলো সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হয়। আচ্ছা, তারপর 5 নম্বর কি আছে? 5 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, যে ইলেকট্রিক মেটাল, সহজ করে আমি বলি যে যদি কোনো অ্যাসিড কোনো মেটালের সাথে রিয়াকশন হয় তাহলে সেটাকে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। সেটা যেমন এই যে এই টেস্টটি ব্যবহারে আমরা দেখতেছি এখানে হচ্ছে জিঙ্ক আছে। জিঙ্ক থাকার কারণে আমি বুঝতে পারছি কিছু এসিএল দিই, এসিএল দিলে কি হবে, এখানে এইচসিএল এই জিঙ্কের সাথে রিঅ্যাক্ট করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে নেবে। কিভাবে তৈরি হচ্ছে, ইলেকট্রিক বুদবুদ বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে না? দ্যাটস মিন যখন অ্যাসিড কোনো মেটালের সাথে রিঅ্যাক্ট করে তখন এখান থেকে হাইড্রোজেন গ্যাস প্রডিউস হয়। এটা একটা অ্যাসিডের ভালো প্রপার্টিস। বেস, বেসটা আসলে কি? বেস আসলে বলতে বোঝাচ্ছি ওখানে যেমন অ্যাসিড হচ্ছে প্রোটন বা হাইড্রোজেন আয়ন তৈরি করছিল, এখানে কি তৈরি করবে, হাইড্রো অক্সাইড আয়ন তৈরি করবে। ঠিক আছে, সেম জিনিস এখানে। বেস হচ্ছে দুই প্রকার, একটা ম্যানমেড একটা ন্যাচারাল। সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে আমাদের ম্যানমেড। আর ন্যাচারাল কোনগুলো, যেগুলো লাইম ওয়াটার মানে চুনের পানি, অ্যাশ ওয়াটার, এগুলোর মধ্যে আমরা ইজি ভাবে বেস গুলো পেয়ে যাবো, মানে হাইড্রোক্সাইড আয়নগুলো পাবো। আচ্ছা, এখানে স্ট্রং বেজ এবং উইক বেজের কথা একদম সেম টু সেম। ইয়ার মতো, স্ট্রং অ্যাসিড এবং স্ট্রং বেজের মতো ওখানেও কমপ্লিট আয়োনাইজড ওয়াটার। কিন্তু ওখানে কি তৈরি হয়েছিল, স্ট্রং বেজের ক্ষেত্রে এস প্লাস তৈরি হয়েছিল, আর এখানে তৈরি হয়েছে ওএস মাইনাস। এখানে উইক বেজের ক্ষেত্রে পার্শিয়ালি আয়োনাইজড, এটাও অ্যাসিডেও পার্শিয়ালি আয়োনাইজড, কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে এস প্লাস তৈরি হয় আর বেজের ক্ষেত্রে ওএস মাইনাস তৈরি হয়। তো আমার মনে হয় আমরা খুবই ভালো করে জিনিসগুলা ইউটিলাইজ করতে পারবো এবং বুঝতে পারতেছি। এবং এখানেও পিএইচ এর কিছু ভ্যালু দেওয়া আছে, যে উইক বেসের পিএইচ এর ভ্যালু 1.7 থেকে 11 পর্যন্ত, আর স্ট্রং বেসের পিএইচ হচ্ছে এই 11 থেকে উপরের থেকে 14 থেকে। ঠিক আছে। আচ্ছা, এখানে বেজের কিছু প্রপার্টিস করবো তার আগে বাচ্চার ছবিটা দেখি। বাচ্চাটা অনেক কিউট, বাট আসলে বাচ্চাটা অনেক কিছু খেয়ে বিপদে পড়ে গেছে। আসলে বাচ্চাটা আসলে খেয়েছে, খেয়েছে হচ্ছে এই যে বাসায় আছে তার বেকিং সোডা বাচ্চাটা খেয়ে মুখে দিয়ে দিচ্ছে। মুখে দেওয়ার পরে বাচ্চার মুখে এক্সপ্রেশনটা এমন হতো, আসলে এই জিনিসটা টক না, টক হলে চোখটা কেমন হয়ে যাবে, কিন্তু এটা আসলে মানে তিতা ভাব। দ্যাটস ওয়াই বেজ বা ক্ষার জাতীয় জিনিসের একটু তিক্তা তিক্তা ভাব থাকে। এই কারণে বলা হয় এটা হচ্ছে বিটার টেস্ট। তো আমরা বেজের প্রপার্টিস পড়ার সময় এই জিনিসগুলোকে খেয়াল রাখবো, যে প্রপার্টিস অফ বেজ, বিটার টেস্ট অ্যান্ড সোপি টু টাস্ক। আচ্ছা, এটা তো বুঝলাম বিটার টেস্ট। সোপি টু টাস্ক বলতে কি বোঝাচ্ছে, মানে বেজ এমন একটা পদার্থ যেটা আমার যদি হাতে লাগে তাহলে পিচ্ছিল হয়ে যাবে। মানে যেমন সাবান যেমন পিচ্ছিল, একদম সেম টু সেম সাবানের মতো এটা আমাদের পিচ্ছিল হয়ে যাবে। আচ্ছা, আর একটা 2 নম্বর পয়েন্ট যেটা কি, আমি লিটমাস পেপার ব্লু ব্লু করে ফেলছি, লিটমাস পেপার ওয়েস্ট তৈরি করতেছে, এটা তো আমরা সবাই জানি। পিএইচ গ্রেটার দ্যান 7, কারণ 7 এর নিচে হচ্ছে অ্যাসিড, 7 এর উপরে হচ্ছে বেস। ইউটিলাইজ অ্যাসিড থ্রু ফ্রম সল্ট অ্যান্ড ওয়াটার, মানে যখন এই বেসটা যখন অ্যাসিড দ্বারা ইউটিলাইজ হচ্ছে তখন কি হচ্ছে, সল্ট অ্যান্ড ওয়াটার তৈরি হচ্ছে। এই 5টা প্রপার্টি আমরা খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবো যে কি কি প্রপার্টি হয়ে যায়। আচ্ছা, এখন আর একটা যে জিনিস সেটা হচ্ছে কি, এতক্ষণ যেটা প্রপার্টি জানা গেলো, এখন আমরা ট্রাই করবো যে আসলে এর সিমিলারিটি কি আছে। সিমিলারিটি কিছু আছে, তার মধ্যে অন্যতম সিমিলারিটি হচ্ছে অ্যাসিড বেসে তো আমরা সাধারণত পার্থক্যই জানি, কিন্তু আমরা কিছু সিমিলারিটি শিখবো। সিমিলারিটি জিনিসটা হচ্ছে ডিজলভের ওয়াটার। এখানে যাই আমরা ডিজলভ করি না কেন, সব পদার্থ কিন্তু ডিজলভ ওয়াটারে হয় না, সব টাইপের জিনিস ডিজলভ হয় না। কিন্তু এই অ্যাসিড আর বেস দুইটাই কিন্তু আমার ওয়াটারে ডিজলভ হয়, দ্যাটস মিন এটা হচ্ছে সিমিলার। আর একটা কি, ওয়াটারে ডিজলভ হলে এটা হচ্ছে বিভিন্ন আয়ন তৈরি করে, এইচ প্লাস ওএইচ মাইনাস, বিভিন্ন আয়ন তৈরি। এই আয়নগুলো কি করে, কন্ডাক্টিভিটি শো করে। এই জন্য বলছে কন্ডাক্ট ইলেকট্রিসিটি ইন অ্যাকুয়াস সলিউশন, মানে আয়ন তৈরি করা থেকে কন্ডাক্টিভিটি শো করে, সেটা অ্যাসিড হোক আর বেস হোক, দুইটাই আমাদের কন্ডাক্টিভিটি শো করে। আর একটা কি, ক্যান ইরিটেট অর বার্ন স্কিন। এই অ্যাসিড আমরা রোজ অ্যাসিড গায়ে পড়লে পুড়ে যায়, হ্যাঁ। চুনো বা বেস বা ক্ষার জাতীয় কোনো পদার্থ যদি আমাদের বডিতে পড়ে, স্কিনে পড়ে, সেটাও কিন্তু বার্ন করতে পারে। আসলে এই তিনটে সিমিলারিটি আমাদের আছে অ্যাসিড বেসের ক্ষেত্রে। আজকের এই ডিফারেন্সটা আছে, ডিফারেন্সটা তো আমরা সবাই জানি, এটা তো বুঝতে পারছি বিষয়টা কি। বাট আমরা এখন থেকে সিমিলারিটি পড়বো, ডিফারেন্সটা পড়বো। ঠিক আছে?
কনজুগেটেড অ্যাসিড অ্যান্ড কনজুগেটেড বেস কি, এটা খুব ইম্পর্টেন্ট যেটা টার্ম। সেটা হচ্ছে সহজ করে যদি বলি যে আমাদের সাধারণত কি থাকে, ওয়াটার হচ্ছে কি, ওয়াটার হচ্ছে ভেপোরাইজ, বাট ওয়াটারের মধ্যে দুইটা ক্যারেক্টারই আছে, সেটা কি অ্যামফোটিক ক্যারেক্টার যেটাকে বলা হয়, ওয়াটার অ্যাসিডে হতে পারে বেস হতে পারে, এটা যখন যেভাবে আমরা ইউজ করবো সেটা সেভাবে কাজ করবে। যেমন আমরা এখানে এইচসিএল তো অ্যাসিড, এর সাথে যখন আমরা এইচসিএল তে রিয়াকশন করাবো অ্যাসিড, এটা হচ্ছে বেজের মতো কাজ করতেছে, রাইট? আচ্ছা, কি করবে এই বেস, যখন এই অ্যাসিড থেকে একটা প্রোটন নিয়ে নেবে তাহলে কি হয়ে যাবে, হাইড্রোনিয়াম আয়ন। এই যে একটা প্রোটন গেইন করলো একটা বেস, এই প্রোটন গেইন করার কারণে এটার নাম হয়ে যাবে কনজুগেটেড অ্যাসিড, ঠিক আছে? আর এই অ্যাসিড যে একটা প্রোটন লস করলো, এই লস করার কারণে এই সিএল মাইনাস থেকে আমরা বলা হবে কনজুগেটেড বেস, ঠিক আছে? খুব ইজি দুইটা টার্ম, কনজুগেটিভ অ্যাসিড অ্যান্ড কনজুগেট বেস, বাংলাতে যেটাকে অনুবন্ধী অ্যাসিড বা অনুবন্ধী ক্ষার বলা হয়। তো আমরা বাংলাতেও না পড়ে এখন থেকে ইংলিশে পড়ার ট্রাই করবো এবং ইংলিশে চেষ্টা করবো, চিন্তা এটা অনেক ইজি হয়ে যাবে। কি করতেছে, বেস যদি একটা প্রোটন গ্রহণ করে তাহলে কনজুগেটিভ অ্যাসিড হয়ে যায়, আর অ্যাসিড যদি প্রোটন লস করে তাহলে সেটা কনজুগেটিভ বেস হয়ে যায়। এই দুইটা টার্ম আমাদের কিছু সময় কাজে লাগবে, আমরা সবাই মনে রাখার ট্রাই করবো। আচ্ছা, পিএইচ জিনিসটা কি? পিএইচ হচ্ছে ওয়ান টাইপ অফ ম্যাথমেটিক্যাল একটা টার্ম, যেটা দিয়ে আমাদের অ্যাসিড এবং বেজের স্কেল দিয়ে নির্ধারণ করা যেটা অ্যাসিড না বেস, যেটা ম্যাথমেটিক্যাল টার্ম আছে যেটা দিয়ে আমরা ম্যাথমেটিক্যাল অঙ্কগুলো করতে পারবো, যেটা পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সাথে মাইনাস লগ মাল্টিপ্লাই হলে সেটা পিএইচ ভ্যালু বের হবে। এখানে আমরা একটা মজার বিষয় যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি বৃদ্ধি পায় পিএইচ ভ্যালু কমে যায়। মানে হাইড্রোজেনের ঘনমাত্রা বেশি মানে কি, অ্যাসিডিটি বেশি, অ্যাসিডিটি বেশি মানে কি পিএইচ কত, -7 এর কম হবে, সেজন্য পিএইচ কমে যাচ্ছে। এটা ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাবো। এখানে সুন্দরভাবে দুটো লাইন লেখা আছে যে লস অফ হাইড্রোজেন আয়ন, তো কিউ অফ হাইড্রোজেন আয়ন, কিউ মানে অল্প কিছু হাইড্রোজেন আয়ন থাকে পিএইচ ভ্যালু বেশি হবে, আর অনেক হাইড্রোজেন আয়ন থাকে পিএইচ ভ্যালু কম হবে। তো এই মেশিনটা আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের হচ্ছে পিএইচ মিটার যেটা দেওয়া হয়, ক্যালকুলেশন এটা দেওয়া, আমরা যদি চিন্তা করি এটা হচ্ছে একটা টেস্ট টিউব আছে, টেস্ট টিউবের মধ্যে হচ্ছে আমাদের কিছু সলিউশন আছে, অ্যাসিড টেস্ট হতে পারে। এখানে যেহেতু আমরা 6.7 মাস যেটা অ্যাসিডিক, এটা শো করে। এখানে যে একটা ইলেকট্রোড আছে, এই ইলেকট্রোডকে যদি আমরা এর মধ্যে ডুবাই তখন কি করবে, ইলেকট্রোডের মধ্যে গিয়ে আমাদের অ্যাসিডিটি শো করবে কতটুকু, এর মধ্যে একদম মানে দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে, যে শো করলে এখানে আমাদের একটা ভ্যালু শো করে যে এটা কত, 7, 8, 9, 10, যত পিএইচ হবে তত এখানে শো করে। তো আমরা ইজি ভাবে এটা দিয়ে ব্যবহার করতে পারি যে এখানে কি পরিমাণ অ্যাসিড আছে, ঠিক আছে? আর এখানে যে পিএইচ এর যেটা চার্ট আছে, বিভিন্ন পিএইচ এর কোথায় কতটাতে, ঠিক আছে? এবার এই যে কোনটা মানে কোন ধরনের ব্যাটারি আছে, কত হাইড্রোক্লোরিক অ্যাসিড, লেমনের তার পিএইচ কত, টমেটোর পিএইচ কত, ওয়াটার কত, ঠিক আছে, ইথিন কত, ব্লাড কত, এইগুলো জাস্ট আমাদের কিউরিওসিটি থেকে আমরা মনে মনে রাখবো যে কোনটা দেওয়া আছে কি বোঝাচ্ছে। আচ্ছা, এখানে একটা অঙ্ক আছে, আর হচ্ছে আমরা এতক্ষণ দেখতেছি 1 থেকে 7 অ্যাসিড, 7 থেকে 14 বেস। তো এই দুইটা মিলে অ্যাকচুয়ালি 14, দ্যাটস ওয়াই পিএইচ এবং পিওএইচ রেজাল্ট অফ 14, এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করা ট্রাই করবো। খুব সহজ করে যদি বলি যে আমরা ওয়াটারকে যদি ডিসোসিয়েট করি তাহলে কি পাবো, এইচ প্লাস এবং ওএইচ মাইনাস। ওইখান থেকে আমরা হেল্প নিয়ে অঙ্কটা ক্যালকুলেশন করার চেষ্টা করবো, প্রুভ করবো যে আসলে পিএইচ এবং পিওএইচ ইকুয়াল টু 14। সেখানে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ওই নট কিউডাব্লিউ, কিউডাব্লিউটা মানে কি, ওয়াটার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেটা একটা ভ্যালু দিয়েছে কিন্তু -14। আর আমরা যেটা সবাই জানি মাইনাস লগ অফ পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন মানে পিএইচ, মাইনাস লগ অফ হাইড্রোক্সিল আয়ন ইকুয়াল টু পিওএইচ। তো এটা আমরা জানি। আচ্ছা, আমরা এখন একটা ক্যালকুলেশন দেখি কেমন, যে এইচ টু ইকুয়াল টু এইচ প্লাস এবং এইচ মাইনাস, আমরা কেডাব্লিউ মানে রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট, কেডাব্লিউ ইকুয়াল টু এইচ প্লাস ইন্টু এইচ মাইনাস, ঠিক আছে? তো আমরা এখানে কি হবে, এই যে অঙ্কটা আছে সূত্রটা আছে, এর দুই পাশে আমরা হাফ লগ দিয়ে মাইনাস লগ দিয়ে গুণ করবো। মাইনাস লগ দিয়ে যদি গুণ করি তাহলে আমার একটা আমার আচ্ছা, মাইনাস লগ হাইড্রোজেন আয়নের সাথে যাবে, আবার মাইনাস লগ হাইড্রোক্সিল আয়ন এভাবে আসবে। বিষয়টা আমরা ধরতে পারতেছি আসলে কি বোঝাচ্ছে। তাহলে আমরা এখান থেকে খুব সহজ করে যদি দেখি তাহলে কি হচ্ছে, মাইনাস লগ অফ কে ডাব্লিউ, লগ অফ কে ডাব্লিউ ফোরটিন যদি বসায় এটা ক্যালকুলেট করলে মান হয় 14, এটুকু সমান তো আমরা পিএইচ, এটুকু সমান তো পিওএইচ, ঠিক আছে? তো আমরা যদি এখানে বসে পিএইচ এবং পিওএইচ দুটো ভ্যালু পেলাম, তাহলে দুটো ভ্যালু যোগ করলে কত, 14। আমরা এটাকে প্রুভ করতে পারলাম যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়নের
যে ঘনমাত্রা কনসেন্ট্রেশন আছে এটা ক্যালকুলেট করলে অ্যাকচুয়ালি 40 নিয়ে আসে। দ্যাটস মিন পিএইচ এবং পিওএইচ ইকুয়াল টু 40। ঠিক আছে, তো এখান থেকে কিছু আমাদের ম্যাথ আছে, ম্যাথ গুলো আমরা করার চেষ্টা করবো। যে হাইড্রোজেনের ঘনমাত্রা দিয়ে আসছে, সেখান থেকে পিএইচ ভালো, পিএইচ ইকুয়াল টু কত, মাইনাস লগ অফ হাইড্রোজেনের ঘনমাত্রা। তো আমরা এখানে পিএইচ এর মধ্যে দিয়ে হাইড্রোজেনের ঘনমাত্রা জাস্ট ঘনমাত্রাটা বসাই দিলে তার মানে আমরা কি এটা ভালো চলে আসবে। তো আমরা এখন বলছি যদি অ্যাসিডিক হবে অ্যাসিড, তবে এটা যদি পিএইচ ভ্যালু 1.8 আসে তার মানে আমরা কি বুঝবো এটা অবশ্যই অ্যাসিডিক। আচ্ছা, এখানে 2 নম্বরের যে প্রবলেমটা বলছে, এখানে বলে পিএইচ ভ্যালু দেওয়া আছে ডিটারমিনেশন অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন। তার মানে আমরা এই সূত্রটাতে যদি পিএইচ ভ্যালু বসাই তাহলে হাইড্রোজেন আয়ন ঘনমাত্রা বের করতে পারবো, কি পারবো, কারণ এই লগটার পাশে চলে আসতে হবে এন্টি লগ, হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইকুয়াল টু এন্টি লগ অফ মাইনাস পিএইচ। পিএইচ এর ভ্যালুটা জাস্ট এখানে বসাই দেবো, এই যেখানে বসানোর পরে আমাদের যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা পেলাম, এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। তো আমরা এই অঙ্কগুলো করতে পারবো। এছাড়া আরেকটা অঙ্ক আছে, ইজি অঙ্কগুলো আমরা বাসায় সলভ করবো। আরো কিছু অঙ্ক আমাদের বইতে, যে বইটা সাজেস্ট করা হয়েছে ফিজিক্যাল কেমিস্ট্রি বলেন বিএস বলেন, ওই বইটাতে অনেক অঙ্ক আছে, আমরা ওইগুলো থেকে কিছু অঙ্ক সলভ করবো, আমাদের বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি যে দ্বিতীয় টার্ম বা লাস্ট টার্ম যেটা বলা হয় যে বাফার সলিউশন। বাফার সলিউশন জিনিসটা কি? বাফার সলিউশন হচ্ছে ওয়ান টাইপ অফ সলিউশন, যেটা হচ্ছে কি করতেছে, রেজিস্ট করতেছে পিএইচ। ঠিক আছে, পিএইচ রেজিস্ট করতেছে। যখন আমি স্মল অ্যামাউন্ট অফ অ্যাসিড অর বেস মিশাচ্ছি তখন আমার কি হচ্ছে, এটা পিএইচ বাড়তে দিচ্ছে। ঠিক আছে, এটাই বাফার সলিউশন মেইন ডিফিনিশন। বাফার সলিউশন ইজ এ সলিউশন দ্যাট রেজিস্ট চেঞ্জ ইন ইটস পিএইচ when small amount of acid or base, স্মল অ্যামাউন্ট অফ খুবই অল্প পরিমাণ অ্যাসিড আর বেস যদি মিশায় তাহলে আমার কি হচ্ছে, বাফার সলিউশন পিএইচটা চেঞ্জ হচ্ছে না। এটা বিভিন্নভাবে দেওয়া আছে, তো আমরা এখানে জানি আছি যে বাফার সলিউশন হচ্ছে দুই প্রকার, অ্যাসিডিক বাফার এবং বেসিক বাফার। অ্যাসিড ব্যাপার আসলে কি বোঝাচ্ছে, সহজ করে দিয়ে দেখি। উইক অ্যাসিড অ্যান্ড ইটস সল্ট, একটা উইক অ্যাসিড এবং এর সল্টটাকে আমরা বলা হয় অ্যাসিডিক বাফার। ঠিক আছে, যেমন এখানে যদি অ্যাসিড দেখি, উইক অ্যাসিড কোনটা, অ্যাসিডিক অ্যাসিড, এবং এর সল্টটি হাইড্রোজেনকে সরাইবে জাস্ট সোডিয়াম, সোডিয়াম অ্যাসিডেট, এই দুইটা মিলেই হচ্ছে অ্যাসিডিক বাফার। এর পিএইচ হবে 7 এর কম। আচ্ছা, এখানে যেটা বেসিক ব্যাপার আছে সেটা যেমন যে উইক বেস এবং উইক সল্ট। উইক বেস মানে কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে উইক বেস। তো এর ওয়েস্টটা বের করা যেটা ক্লোরিন দিয়ে, তাহলে এটা অ্যামোনিয়াম ক্লোরাইড একটা সল্ট। এই দুইটা সলিউশন মিলেই হবে বেসিক বাফার, যার ভ্যালুটা অবশ্যই 7 থেকে বড়। আচ্ছা, এখানে আমরা এটা যদি দেখি সেটা হচ্ছে বাফার সলিউশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। বাফার সলিউশনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে এখানে সিএস3 সি ডবল এবং সিএস3 সি ডবল এন, এই দুইটা মিলেই তো বাফার সলিউশন। এই দুইটা বাফার সলিউশন কি করতেছে, এই পুরো কালার কোডের মধ্যে যদি আমরা দেখি তাহলে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোজেন, এই আয়ন দুটা তৈরি করতেছে। এই দুটো আয়ন তৈরি করার ফলে থাকতেছে তো বাফার সলিউশনের মধ্যে এই আয়ন, এটা থাকা মানে চারটা আয়ন থাকা। এখন আমি বাইরে থেকে যদি অল্প পরিমাণে অ্যাসিড বা বেজ অ্যাড করি, আমি সাপোজ কিছু বেজ অ্যাড করলাম, বেজ অ্যাড করা মানে এইচ প্লাস আয়ন অ্যাড করা। তো ওএইচ মাইনাস অ্যাড করা, ওএইচ মাইনাস অ্যাড করার সাথে সাথে কি করবে, এর মধ্যে যে হাইড্রোজেন আয়নটা আছে এটাকে ট্রান্সফার করবে, ট্রান্সফার করে ওয়াটার তৈরি করতে হবে। তো আমি বাইরে থেকে যে এইচ প্লাস ওএইচ মাইনাসটা দিলাম, দেওয়ার ফলে কি আমার এখানে কোনো ওয়েস্ট মাইনাসের বেশি হয়ে গেছে, কারণ পিএইচ চেঞ্জ হবে না, হবে না, কারণ ওয়েস্ট এর মধ্যে নাই, এটাকে সাথে সাথে এইচ প্লাসটাকে নিয়ে নিউট্রালাইজ করে ফেলছে। ঠিক আছে, দ্যাটস ওয়াই এখানে এই বেজ অ্যাড করার কারণে পিএইচ বাড়বেও না কমবেও না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি যদি এখানে অ্যাসিড অ্যাড করা হয়, অ্যাসিড অ্যাড করা মানে কি, এইচ প্লাস অ্যাড করা, অ্যাসিড অ্যাড করার সাথে সাথে এই এস প্লাস কি করবে, এই অ্যাসিডের যে মাইনাস আছে এর সাথে দিয়ে রিঅ্যাক্ট হয়ে অ্যাসিড গ্যাস তৈরি করে ফেলবে। তো এর মধ্যে কোনো অ্যাসিড প্লাস স্পিড, এক্সট্রা স্পিড বাড়লো না, না যদি বাড়ে নাই তার মানে কি পিএইচও বাড়বে না, কারণ পিএইচ মানে তো হাইড্রোজেন কনসেন্ট্রেশন বৃদ্ধি পাওয়া। তো এখানে আমি আমাদেরকে বলতাম যে স্যার এখানে অ্যাসিডিক অ্যাসিড তো বাড়ছে, অ্যাসিডিক অ্যাসিড বাড়ছে, অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিটি শো করে না, অ্যাসিডিটি শো করতে হলে মাস দিয়ে আয়নিত হইতে হবে, আয়নিত না হইতে তো অ্যাসিডিটি শো মানে পিএইচ বাড়বে না। দ্যাটস ওয়াই অ্যাসিডিক অ্যাসিড তৈরি হচ্ছে বাট অ্যাসিডিটি শো করবে না, পিএইচ বাড়বে না কমবে না। তো আমরা আসলে মেকানিজমটা এখানে বোঝাই দিচ্ছি, এখানে উপর নিচে ডিটেলে লেখা আছে, এই ডিটেলস আমরা একটু ভালো করে পড়লে বুঝতে পারবো। এটা বইতে অনেক ডিটেলস লেখা আছে, আমরা জাস্ট একটু জানার জন্য পড়লাম। আচ্ছা, এখানে বাফার সলিউশন কি করে, গ্রাফিক্যাল অ্যানালাইসিস বাফার সলিউশন। বাফার সলিউশনের আমরা হচ্ছে গ্রাফিক্যাল অ্যানালাইসিস এই সুন্দর করে যদি আমরা দেখি,
যে বাফার সলিউশন, এখানে দুইটা মিলে একটা বাফার সলিউশন, এখানে একটা পিএইচ ভ্যালু আছে, সেটা কত? 4.74। এই 4.74 বাফার সলিউশনটা থাকতেছে এখন শুধু এই অ্যাসিডটা, বা সরি পিএইচ কত, শুধু অ্যাসিডটা পিএইচ কত? 2.86, এবং অনেক কম। কিন্তু এই অ্যাসিড এবং সল্ট একসাথে থাকলে পিএইচটা বৃদ্ধি পাচ্ছে। ওকে ফাইন, আমরা এই জিনিসটা জাস্ট মনে রাখলাম। আমরা এবার ব্রাইটেস্ট যে যাতে সেটা বুঝেছি। এটা হচ্ছে 7.44 বাফারের এটা। আমি কি করতেছি, এর মধ্যে অল্প পরিমাণে সোডিয়াম হাইড্রক্সাইড অ্যাড করতেছি। বাফার প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড, তাহলে কি হবে? পিএইচটা বেড়ে যাওয়ার কথা, অনেক বেশি, 7 এর উপরে চলে যাওয়ার কথা, কিন্তু আসলে কি 7 এর উপরে যাচ্ছে না? যাচ্ছে না। খুবই অল্প করে, 7.4 থেকে 8, খুবই অল্প পরিমাণে বাড়ছে। আবার এসিড যখন অ্যাড করতেছি তখন কি হচ্ছে? খুবই অল্প পরিমাণে কমতেছে। দ্যাট মিনস পিএইচ এর চেঞ্জ হচ্ছে, কিন্তু খুবই অল্প পরিমাণে। যেখানে স্ট্রং অ্যাসিড বা স্ট্রং পিএইচ অ্যাড করার কারণে অনেক বেশি উপরে চলে যাওয়ার কথা, বা পিএইচ এর অ্যাড করার কারণে এই পজিশনে চলে আসার কথা, সেটা কিন্তু হচ্ছে না। হচ্ছে অল্প সামান্য বাড়তেছে বা কমতেছে। এটা হচ্ছে আমাদের গ্রাফিক্যাল অ্যানালাইসিস, যে পিএইচ আসলে চেঞ্জ হয় না। তো লাস্ট পার্ট যেটা অ্যাপ্লিকেশন আছে, বাফার সলিউশনে আসলে অনেক টাইপের অ্যাপ্লিকেশন আছে। আমাদের মতন অ্যাপ্লিকেশন আছে বায়োলজিক্যাল, কারণ হিউম্যান বডিতে আমাদের হচ্ছে বাফার থাকে। হিউম্যান বডির যে ব্লাড আছে সেটার মধ্যে বাফার থাকে। এখানে হচ্ছে HCO3, বা যেটাকে বলা হয় বাইকার্বনেট বাফার, এটা হচ্ছে মানুষের ব্লাড যে অ্যাসিড বা ক্ষার যদি আমরা খাই না কেন, এটাকে ইউটিলাইজ করতে পারে। এটা সেলুলার ফ্লুইড যেটা আছে, যেটা হচ্ছে ফসফেট বাফার, যেটা আমাদের সেলের মধ্যে থাকে, আমাদের সেলটাকে ঠিক রাখছে যাতে অ্যাসিডিক বা অ্যাসিড না হয়ে যায়। আপনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন, কিন্তু ফার্মাসিউটিক্যাল, কসমেটিক, কিন্তু আমাদের স্কিন হচ্ছে পিএইচ মেনটেন করে। তাছাড়া কোনো কোনো ধরনের শ্যাম্পু, ক্রিম, লোশন এগুলো ইউজ করার ক্ষেত্রে কি হয়, তোমাদের এই ফার্মাসিউটিক্যাল ক্ষেত্রে বেসিক বাফারিটি বা অ্যাসিডিটি মেজারমেন্ট করে ইউজ করতে হবে। তো এখানে বিশাল একটা অ্যাপ্লিকেশন আছে। ফার্মাসিউটিক্যাল অবশ্যই ওষুধের ক্ষেত্রে পিএইচ মেনটেন করা মাস্ট, গুরুত্বপূর্ণ। ঠিক আছে? আর তাছাড়া এনভায়রনমেন্টাল যে সায়েন্সের ক্ষেত্রেও এটা আমাদের ব্যাপারটা সুন্দর কাজে লাগে। যেমন ওয়াটার ট্রিটমেন্ট, এবং সয়েলের ক্ষেত্রে যে পানির ক্ষেত্রে অ্যাসিড বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, যে মাছ মরে যেতে পারে, পরিবেশ দূষণ হতে পারে। সয়েলের ক্ষেত্রে যদি মাছ মানে মানে সয়েল যদি অ্যাসিডিটি বেড়ে যায় বা অ্যাসিডিটি বেড়ে যায়, কিন্তু সেই সয়েলের ঠিক মতো ফসল হবে না। এগুলো আসলে অনেক সাইড এফেক্ট আছে, জাস্ট এখানেও আমাদের কিছু অ্যাপ্লিকেশন আছে। তো আমরা এগুলোও বোঝার চেষ্টা করবো যে আসলে কোথায় কোনো অ্যাপ্লিকেশন আছে। ঠিক আছে, আমার মনে হয় সবাই এই অধ্যায়টা বুঝতে পারছো। থ্যাংক ইউ ইউরান। আসলে তোমার এই অধ্যায়টা সত্যি এখন সহজ। তো আস্তে আস্তে আমি যেগুলো বুঝেছি সেগুলো পড়বা, তারপরেও যদি আর কোনো প্রবলেম থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আর এটা মানে হচ্ছে এগুলো আরো বেশি তুমি ডিটেলস জানতে পারো, তখন বইটা পড়ো। তো আমি ফার্স্ট থেকে যেটা সিএলএন এর কথা বলতেছিলাম, যে সিএলএ কি আছে, যে জিনিসটা আছে সেই জিনিসগুলো কিন্তু তুমি এখন সবই পারলা। ধরো রিমেম্বার যে অ্যাসিড বেস দিয়ে যেগুলো ডেফিনেশন মুখস্থ করতে পারলা, আন্ডারস্ট্যান্ড বিভিন্ন প্রপার্টিজ দেখলা, ক্যালকুলেশন দেখলা, বিভিন্ন স্ট্রং অফ স্ট্রং বেস কেন হচ্ছে, একটা পার্সিয়াল একটা স্ট্রং ইয়ে হচ্ছে, সেজন্য যখন ইভ্যালুয়েট করতে পারবে, যে মেকানিজমটা বুঝতে পারলা বাফার সলিউশনের। তারপরে এখান থেকে কিছু যে অঙ্কগুলা করতে পারো, তুমি অঙ্কগুলা করে ল্যাবে তুমি নতুন করে বাফার সলিউশন যেগুলো পিএসএ কনসেপ্ট সেগুলো সাজেশন বানাতে পারবে। এইগুলো হচ্ছে মেইন কথাবার্তা আর কি, তোমার এই সিএলও যেটাকে আউট বেসড এডুকেশন যেটাকে বলা হয়। আই থিঙ্ক দ্যাট তোমরা এটা সবাই খুবই ভালোভাবে নিয়েছো, আমার মনে হয় তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। তো মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।